প্রিয় দর্শক, স্বাগতম নিউজ অ্যান্ড ভিউজ অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি জাহাঙ্গীর আকন্দ। আমার সঙ্গে আলোচনার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন নীলুফার চৌধুরী মনি, সাবেক এমপি ও সহ সম্পাদক বিএনপি। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের সাথে এসে যুক্ত হবেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আমরা আজকে আলোচনা করব রাজনীতি সহ সমসাময়িক নানা বিষয় নিয়ে। মনিয়াপার কাছে যাচ্ছি। মনিয়াপা, আজকে আগামীকাল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন। তো এটা তো বিএনপির দীর্ঘদিনের একটা দাবি ছিল, বেগম জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো। অবশেষে সেই দাবি পূরণ হতে চলেছে। তো এ বিষয়ে আপনার অভিপ্রায় বা বক্তব্য শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন। আমি প্রথমেই বলবো আলহামদুলিল্লাহ, কারণ এটা সত্যি আমাদের জন্য অত্যন্ত সুখদায়ক খবর যে ওনার অতক্ষণ পর্যন্ত, এটা যদি আরও 5 বছর, 4 বছর, 3 বছর আগে হতো, ওনার যে বডির যে কন্ডিশনটা, মানুষের বয়স বাড়ার সাথে ওনার অনেকগুলো অসুখ শরীরে বাসা বেঁধেছে। শুধু বয়সের জন্য না, সরকারের যে অত্যাচার, এই অত্যাচারে যে বাসা বেঁধেছে অসুখগুলা, এই অসুখের শরীরটা কিন্তু দুর্বল হয়ে গেছে। সেটা যদি আরও 3 বছর আগে যদি উনি যেতে পারতেন, তাহলে হয়তো বা আরও ভালো অবস্থায় উনি ফিরে আসতেন। এখন যেটা আছে ওনার শারীরিক অবস্থা, আপনি জানেন যে খুব একটা ভালো না বলেই বেশ কয়েকবার পিছাতে হয়েছে, কারণ বিমানে যাওয়ার যে শারীরিক যে সামর্থ্য থাকে সেটা ছিল না, ডাক্তারের কাছ থেকে সেটার পাওয়া যায় নাই। পাশাপাশি আপনার এখন যাচ্ছেন উনি, আগে ছেলের ওখানে থাকবেন কিছুদিন, তারপরে উনি আবার রেস্ট নিয়ে উনি আমেরিকায় যাবেন। কারণ এত লম্বা ধকল ওনার হয়তো বা শরীর মেনে নাও নিতে পারে, সেই জন্য তাকে রেস্টে নিয়ে তারপরে যাচ্ছেন। তো আলহামদুলিল্লাহ আমরা খুব খুশি, ভীষণ খুশি আমরা, যারা তাদের সারা বাংলাদেশে তার নেতাকর্মী এবং সমর্থক গোষ্ঠী এবং আপনারা যারা কাজ করেছেন, আমার ধারণা আপনারাও খুশি এই ব্যাপারে যে উনি অবশেষে যেতে পারছেন আলহামদুলিল্লাহ। তো আমরা আশা করছি উনি সুস্থ হয়ে জনগণের মধ্যে ফিরে আসবেন এবং উনি আরও একবার বাংলাদেশের প্রধানমন্ত্রী ইনশাল্লাহ হবেন, আমরা এই আশা করি ওনার ব্যাপারে। একটা বিষয় যে তিনি হেঁটে কারাগারে গেলেন, বের হলেন হুইল চেয়ারে, এবং চিকিৎসকরাও অভিযোগ করেছেন, বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে তাকে তার লিভারের যে অবস্থা সেটি বিষ প্রয়োগ বা কোনো কিছু করা হয়েছে, যার কারণে আপনার এই অবস্থা তৈরি হয়েছে। তো তার তো এই যে এর জন্য বিএনপি কি কোনো ধরনের আইনি পদক্ষেপ নেবে কিনা, কারণ এখন তো সুযোগ আছে? জি, আপনি ভালো একটা পয়েন্ট বলেছেন, কারণ এটা আইনি পদক্ষেপ নেওয়া উচিত আমরা মনে করি। হয়তো বিএনপি এটা নিয়ে ভাবছে। উনি দেখেন যে উনি সুস্থভাবে হেঁটে হেঁটে গেলেন, আপনার কথা মতোই আমি যদি বলি, আমরা তার পাশেই ছিলাম, পেছনেই ছিলাম। উনি গেলেন, তারপরে আমরা কিন্তু তখনও বলেছি, আপনার নিশ্চয়ই মনে আছে, যে ওনাকে স্লো পয়জনিং দেওয়া হচ্ছে, ওনাকে এই যে পরিত্যক্ত একটা ভবনে একটা মানুষের মেন্টাল, একজন সাবেক প্রধানমন্ত্রী, একজন সেনাপ্রধানের স্ত্রী, একজন রাষ্ট্রপতির স্ত্রী, একজন বিরোধী দলীয় নেত্রী, মানে বহু গুণে গুণান্বিত একজন প্রথম সারির মুক্তিযোদ্ধা, এই এত গুণে গুণান্বিত একজন মানুষকে, একজন সিটিজেন নাগরিক, ওনাকে যখন নিয়ে যাওয়া হলো ওই বিল্ডিংটায়, ওনাকে তো হাউস অ্যারেস্ট করেও রাখতে পারত ফ্যাসিস্ট সরকার, সেটা না করে ওনাকে ওই মানে পরিত্যক্ত ভবনে রেখেছে। যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারত। এবং উনি যে বাথরুমটা ইউজ করেছে, ওনার মতো একটা লম্বা চড়া মানুষ দাঁড়াতে পারতো না, এত ছোট। এবং আমি মানে প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে আমি বলছি, ওখানে উনি যেতেন, ওনাকে যারা দেখতে যেতেন তারা যেতেন, ওনাকে যারা পাহারা দিতেন, এই পুলিশ থেকে শুরু করে কাজের লোক থেকে শুরু করে যত মানুষ, সবাই ওই বাথরুমটায় যেতেন এবং ওনাকেও বাধ্য করতেন। এই যে মানুষকে মেন্টাল টর্চার করা। এবং আপনাকে একটা কথা বলি, যখন ম্যাডামকে নিয়ে স্লো পয়জনিংয়ের কথা হচ্ছিল, তখন জার্মানিতে একজন বিরোধী দলীয় নেতাকে নিয়েও কথাটা উঠেছিল যে প্রথমে ওনারা বলেছিল যে ওনাকে স্লো পয়জনিং করা হচ্ছে বা মেরে ফেলার জন্য। তখন উনি, সরকার তো এটা নিয়ে কোনো আনসার করে নাই। সবশেষে যেটা হয়েছে আপনার, উনি মানে ছাড়া পেয়ে, জামিন পেয়ে
উনি চুরি করে বর্ডার ক্রস করে উনি কিন্তু বাইরের দেশে গিয়ে টেস্ট করে দেখেছে যে হ্যাঁ তাকে স্লো পয়জনিংই করা হয়েছিল। তো ঠিক বাংলাদেশে তো ওই সিস্টেমটাও নাই। আজকে আপনার মনে করেন যে 1 বছর 1.5 বছর যাবত ওনাকে হাউস অ্যারেস্ট করে যে রাখা হয়েছিল, সেইখানে ওই ডাক্তার কোন ডাক্তারকে দেখাবে এটাও সরকারের একটা ব্যাপার ছিল। ডাক্তার এবং দেশের বাইরে নিয়ে যেতে দেওয়া হয় নাই। সেই জায়গায় আমরা যা মনে করি যে ওনার এই সুস্থ শরীরটার মধ্যে এত 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 সিরিয়াস অসুস্থ, এই লিভার সিরোসিসের মতো অসুখ যেটা বেঁধেছে, এটা ত্বরান্বিত করেছে হয়তোবা সেই স্লো পয়জনিং, বা হয়তো সরকারের নেগলেন্সি, ডাক্তারের নেগলেন্সি। আপনার পিজি হাসপাতাল ছাড়া তার কোনো ডাক্তার তার ভাগ্যে জুটে নাই যখন সে অ্যারেস্ট ছিল। তো তারপরে হাউস অ্যারেস্ট থাকার সময় 2-1 বার আপনার ওই এভার কেয়ারে তাকে ওই পর্যন্তই, জাস্ট ওই পর্যন্ত। তারপরেও রিপোর্টগুলো সরকারের সাথে কথা বলে প্রতিটা মুহূর্তে, এবং তার রিপোর্টগুলো আপনার খেয়াল আছে যে আদালত যখন রিপোর্ট চেয়েছিল তার, সেই রিপোর্টটা দিতেও তারা গড়িমসি করে প্রায় 1.5-2 সপ্তাহ নিয়ে গিয়েছিল, যাতে সঠিকভাবে সঠিক সময়ে কোনো কিছুই করতে না পারে। এই যে টর্চার একটা ফ্যাসিস্ট সরকারের, এখান থেকে বোঝা যায় যে বাংলাদেশের মানুষ কত খারাপ অবস্থায় ছিল। একজন সাবেক প্রধানমন্ত্রীকে, একজন বিরোধী দলীয় নেত্রী সাবেক, একজন সেনাপ্রধানের স্ত্রী, একজন সাবেক রাষ্ট্রপতির স্ত্রীকে যে অত্যাচারটা করেছিল, সাধারণ মানুষকে কি পরিমাণ করতে পারে এটা তো বলাই বাহুল্য। তো সেই নিয়ে এখন উনি যাবেন, আমরা ইনশাল্লাহ আশা করছি উনি ভালোভাবে আমাদের মধ্যে সুস্থ হয়ে ফিরে আসবেন। প্রিয় দর্শক, আমাদের মধ্যে ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির। আপনাকে স্বাগত জানাচ্ছি। শিশির ভাই, আমরা আলোচনা করছিলাম আগামীকাল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাবেন, যেটি দীর্ঘদিন ধরেই বিএনপি সহ তার সমর্থক শুভাকাঙ্ক্ষীদের চাওয়া পাওয়া ছিল। তিনি যাচ্ছেন। তো বিএনপির পক্ষ থেকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম যে স্লো পয়জনিংয়ের একটা অভিযোগ ছিল। তো এখন তো আগের আওয়ামী লীগের সরকারের আমলে তারা কোনো পদক্ষেপ নিতে পারেনি, তার চিকিৎসার সুযোগই হয়নি। এখন যেহেতু চিকিৎসার সুযোগ এসেছে, তো এই যে স্লো পয়জনিংয়ের যে বিষয়টা বলা হচ্ছে, এতে কি বিএনপি কী ধরনের আইনগত পদক্ষেপ নিতে পারে? হ্যাঁ, এটা তো খুবই মারাত্মক অভিযোগ। কিন্তু এই স্লো পয়জনিংয়ের বিষয়টা, উনি বিদেশে যাচ্ছেন, ওনার মতো একজন সম্মানিত মানুষকে মেডিকেল ফ্যাসিলিটি থেকে বিরত রাখা হয়েছে। এখন তিনি সুযোগ পেয়েছেন নতুন বাংলাদেশে, এই জন্য গোল্ডেন অপরচুনিটি আমার কাছে মনে হয়। এরপরে উনি ওখানে যাবেন, ওনার ট্রিটমেন্ট হবে। এই ট্রিটমেন্ট মেকানিজমের মধ্যে এই স্লো পয়জনিং প্রসেস যদি মেডিকেলি প্রুভ হয়, মেডিকেলি যদি এটাকে প্রুফ করা যায়, তাহলে সার্টেনলি উনি জেলে ছিলেন, তারপরে বাসায় ছিলেন। বাসায় থাকলেও উনি নিয়ন্ত্রিত ছিলেন, ইচ্ছামতো যেতে পারেননি, ইচ্ছামতো চলতে পারেননি, কন্ডিশনের অধীনে ছিলেন। ফলে এটা যদি প্রমাণ করা যায় স্লো পয়জনিং করা হয়েছে, তাহলে বাংলাদেশের দণ্ডবিধিতে যে সমস্ত অপরাধ আছে, এখানে স্পেসিফিক্যালি তাদেরকে ট্রাই করা যাবে, সাবজেক্ট টু এই ধরনের এভিডেন্স যদি সংগ্রহ করা যায়। এবং এটাকে দুটো ভাগে ভাগ করতে হবে আমার বিবেচনায়, যদি ক্রিমিনাল লকে অ্যাপ্লাই করতে হয়। ফার্স্ট ভাগে ভাগ করতে হবে ওনার যে জেল জীবনে কি হয়েছে, ওই সময়টাতে স্লো পয়জনিং সিস্টেমটায় কী ধরনের ইম্প্যাক্ট ফেলেছে ওনার শরীরে। আর সেকেন্ড হলো উনি যখন সপ্তাহদিনে বাড়িতে ছিলেন তখন কী ধরনের হয়েছে। 2 ধরনের লোকের লায়াবিলিটি এখানে অ্যাটেইন করা যাবে। অফকোর্স আমি বারবার বলছি, সাবজেক্ট টু অ্যাটেইনিং অ্যাভেলেবল ডকুমেন্টস। এবং এই স্লো পয়জনিং প্রসেসটায় পৃথিবীর বিভিন্ন দেশে রাজনৈতিক নেতৃবৃন্দকে এরকম করা হয়েছে এবং তার ট্রায়ালও হয়েছে। এই মামলাও পড়েছি আমরা, ইন্ডিয়াতে হয়েছে, পাকিস্তানে হয়েছে, শ্রীলঙ্কায় হয়েছিল এরকম এক সময়। ফলে যদি সত্যিকার অর্থে উন্নত ট্রিটমেন্টের মধ্যে গিয়ে এই বিষয়টি আইডেন্টিফাই করা যায়, তাহলে পার্টিকুলার পিপল উইল বি হেল্ড রেসপন্সিবল আন্ডার দ্য ক্রিমিনাল ল। আপনাকে ধন্যবাদ। মনিয়াপা, আপনার কাছে আসছে অন্য একটা প্রশ্ন, সেটা হচ্ছে জুলাই অভ্যুত্থানের 5 বছর পূর্ণ হলো। 5 মাস পূর্ণ হয়েছে গতকাল। এখন প্রশ্ন হচ্ছে যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে জুলাই বিপ্লব হয়েছিল, সেটা কি সঠিক পথে আছে কিনা? এটা একটা মারাত্মক প্রশ্ন। কারণ আমরা জুলাই বিপ্লব বলি, 5 আগস্ট বলি, আমরা সেকেন্ড স্বাধীনতা বলি, আমরা এত খুশি হয়েছিলাম যে বলার মতো না। এবং আমাদের মনে হয়েছিল যে অনেকগুলো জিনিস বোধহয় আমাদের জীবন থেকে কেটে যাবে। তো আমরা একটু দম ফেলতে পারছি, অস্বীকার করব না।
কিন্তু এই যে মব জাস্টিস, প্রথমেই যদি বলি, আইন শৃঙ্খলার অবনতি চরম, এটা কিন্তু আর উন্নতি হয় নাই। আগে যেটা ছিল একটা ভয়বিহ্বল প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, আর এখন যেটা হয়েছে, এখন ভয় নাই, উল্টা আরও নিজেরা ভয়টাকে হাতে তুলে নেওয়া। দ্রব্যমূল্যের দাম চরমভাবে ঊর্ধ্বমুখী। আপনার আইনের অনুশাসন নাই বললে চলে। আইনের অনুশাসন আমি এই জন্যই বলবো, আমি প্রমাণ দিয়ে বলতে চাই যে আওয়ামী লীগের যারা অ্যারেস্ট হলো, আমরা শুনলাম, আমরা কিন্তু আপনাদের মাধ্যমেই শুনেছি 600 সামথিং 26 জন বা এরকম, তারা কোথায় গেল? আমরা তাদের আর খুঁজে পেলাম না। আপনারা কিন্তু আমাদেরকে ক্লিয়ার করলেন না, বা আপনারা যাদের বরাত দিয়ে বললেন তারা কিন্তু আমাদেরকে ক্লিয়ার করলো না যে এই মানুষগুলোকে পরবর্তীতে আমরা বিদেশে, বিভিন্ন দেশে, বিভিন্ন শপিং মল, পার্ক, রেস্তোরাঁ, এইসব জায়গায় হাসতে খেলতে বেড়াতে দেখছি। এটা তো কথা ছিল না। এমন তো গেল সারা বাংলাদেশে যত আওয়ামী লীগের যারা বড় বড়, তাদেরকে অ্যারেস্ট করা হলো না। আপনার মনে পড়ে 1/11 কিন্তু ওরকম কোনো সমস্যা ছিল না, তারপরেও 1/11 হয়েছিল। তখন কিন্তু অনেক টাকা পয়সা কুড়িয়ে কুড়িয়ে পাওয়া যেত অনেকখানে। কিন্তু এই যে এত বড় একটা আপনার বিপ্লব গেল বা অভ্যুত্থান গেল, আমি অভ্যুত্থান বলি, সে অভ্যুত্থানের মধ্যে এত বড় অভ্যুত্থানে আপনার কোনো বাড়িতে, ব্যাংকগুলো কিন্তু খালি টাকা নেয়, তো এই টাকাগুলো গেলে কোথায়? টাকাগুলো যেখানে গেছে সেখান থেকে টাকাগুলো উঠানো হয় নাই। তো সরকার যদি অনেক রকম চিন্তা করতো দেশটাকে নিয়ে, তাহলে সরকার কিন্তু এটাও করতে পারতো যে টাকা নোটগুলোকে, মোদী সরকার এসে যেমন প্রথমবার 1000 টাকার নোটকে পাল্টে ফেলেছিল, ঠিক তেমনও যদি করতো তাহলে কিন্তু অনেক মানুষের টাকা কিন্তু ঘরের মধ্যে থাকতো না, এবং তারা এই অপরাজনীতি আর করতে পারতো না। এই কয়েকদিন পরে পরে এটা এইখানে মিছিল করা, ওইখানে স্লোগান দেওয়া, ওইখানে এটা মারামারি লাগায় দেওয়া, ওইখানে এরে দিয়ে দাবি দেওয়ার নামে যে দেশটাকে ডেস্ট্রয়ের দিকে নিয়ে যাওয়া, এইসব হতো না। তো যদি তাদেরকে অ্যারেস্ট করতো তাও হতো না। তো এইটা, এই সরকার, এই যে সাপের চোখ নাই, কান নাই, ছোটে না কোহাটে না, এরকম সরকার তো আসলে একটা রেভলিউশনের পরে এই সরকার চলে না। রেভলিউশনের পরে যেটা চলে, রেভলিউশনের পরে অনেকেই অনেক রকম হয়ে যায়, তখন কিন্তু সরকারের আপনার স্ট্রং থাকতে হয়। সরকারের মধ্যে মিনিমাম কোনো স্ট্রংনেস নাই। তারপরে যাদেরকে নিয়ে আসছে তারা রেভলিউশনের সাথে মিনিমাম জড়িত ছিল না, কোনো সংস্রব ছিল না, তারা বেনিফিশিয়ারি, আগেও বেনিফিশিয়ারি ছিল, এখনও বেনিফিশিয়ারি। এই জায়গাগুলা এরকম অনেক আপনার সমস্যা পাওয়া যাবে। যেমন ধরেন সংস্কার, আগে সংস্কার না আগে নির্বাচন, ডিম আগে না মুরগি আগে, এই নিয়েই আলোচনা হচ্ছে। কিন্তু সংস্কার যে আবহমান কাল চলে, সংস্কারের যে কোনো শেষ নাই, এটা চালিত, এবং সংস্কার যে রাজনৈতিক নেতাদের হাত দিয়েই পরিপূর্ণতা পায়, এটা সরকার বুঝতে চাচ্ছে না, বুঝতে পারছে না, এটা আমি বলবো না, বুঝতে চাচ্ছে না। যে কারণে নির্বাচন নিয়ে যেভাবে আমরা মনে করছি সেটার গড়িমসি করা হচ্ছে। এখন একটা অ্যাপ্রক্সিমেট ডেট দেওয়া হয়েছে, বাট সেটা গড়িমসির মধ্যেই পড়ে আমি মনে করি। আরো অনেকগুলো এরকম না বলা কথা আছে। শীষ ভাই, আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেছেন গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার, এরপর নির্বাচন। তো সংস্কার তো এটা চলমান প্রক্রিয়া, এটা যুগে যুগে হয়েছে, সামনে হবে, কিন্তু তার নির্বাচন এরপরে কেন? সংস্কার তো পাশাপাশি নির্বাচন হলো প্রবলেম কি, বা তাদের এই বক্তব্য কীভাবে দেখছে? যেখানে এটা একটু ব্যাকগ্রাউন্ডে যেতে হবে। যে প্রক্রিয়া সরকার পরিবর্তন হয়েছে, এটা ট্র্যাডিশনাল প্রক্রিয়া নয়, একটা নন ট্র্যাডিশনাল মেথডে গভর্নমেন্টের পরিবর্তন হয়েছে। নতুন এইরকম সারা দুনিয়াতে অভ্যুত্থানের মাধ্যমে যখন সরকার পরিবর্তন হয়, তখন এই তাদের কাছে প্রত্যাশার পারদ অনেক বেশি থাকে। এটা করো, ওইটা করো, এইভাবে করো, এত তাড়াতাড়ি করো, এইভাবে করতে হচ্ছে, কিন্তু প্র্যাকটিক্যালি কি এটা পসিবল? ইট নিডস টাইম। গভর্নমেন্ট যে সংস্কার কমিশন করেছে, 15 তারিখ পর্যন্ত তারা সময় বৃদ্ধি করেছে, 7 তারিখ পর্যন্ত ছিল, এবং আমি 2-4টা রিপোর্টও দেখেছি। এই 6টা সংস্কার কমিশনের রিপোর্ট গভর্নমেন্টের সামনে আসছে। 15 তারিখের পর থেকে গভর্নমেন্ট ডায়ালগ শুরু করতে যাচ্ছে। প্রশ্নটা হলো, এটা প্রয়োজন কেন? প্রশ্নটা হলো, আমি এককক্ষ বিশিষ্ট পার্লামেন্ট চাই না দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট চাই? প্রশ্নটা হলো, আমি প্রাইম মিনিস্টারের মেয়াদ 4 বছর চাই নাকি 5 বছর চাই? প্রশ্নটা হলো, প্রাইম মিনিস্টার এবং প্রেসিডেন্টের ক্ষমতার ব্যালেন্স কি করে চাই?
প্রশ্নটা হলো আর্টিকেল 70 থাকবে কি থাকবে না। এই যে আলাপ আলোচনা, এই আলাপ আলোচনাগুলো কনস্টিটিউশন রিফর্ম কমিশন নামে যে কমিশন তৈরি করা হয়েছে তার রেকমেন্ডেশনে আসবে। এই জন্যই তো কনস্টিটিউশন রিফর্ম কমিশন, এই জন্যই তো নির্বাচন ব্যবস্থা রিফর্ম কমিশন। নির্বাচন ব্যবস্থা তো আগেও এই দেশে ছিল, কেমন নির্বাচন হয়েছে তা আমরা দেখেছি। এই ঐক্যমত্য যদি গভর্নমেন্ট গঠন করতে পারে সকল স্টেক হোল্ডারদের মধ্যে, বৈষম্য বিরোধী বিএনপি আছে, জামাত আছে, অন্যান্য অনেক রাজনৈতিক দল আছে, ইসলাম বাম ডান সকল রাজনৈতিক দল আছে, সিভিল সোসাইটি আছে, সাংবাদিক আছে, ডিপ্লোমেট আছে, দেশে বিদেশে প্রফেশনাল অর্গানাইজেশনগুলো আছে, এই ঐকমত্য যদি এখানে প্রতিষ্ঠা করতে পারে, পার্টিকুলারলি যে কনস্টিটিউশন রিফর্ম আমরা করতে চাই, কোন পয়েন্টে রিফর্ম করতে চাই, জুলাই বিপ্লবের এই কথা কিংবা অভ্যুত্থানের এই কথা কি নতুন কনস্টিটিউশন জায়গা পাবে নাকি পাবে না, এই প্রশ্নগুলো কনস্টিটিউশন রিফর্ম কমিশনের রেকমেন্ডেশনে আসছে। তা যদি এসে থাকে তাহলে এই প্রশ্নগুলোর সমাধান করে ইলেকশনে যাওয়াটার উদ্দেশ্যটাই তো কমিশন গঠন করা। না হয় কমিশনের পারপাস কি? কমিশন যে রেকমেন্ডেশন দিবে, এখানে যদি ঐকমত্যে পৌঁছা না যায়, আমাদের স্টেক হোল্ডাররা যদি একমত পোষণ করতে না পারে, তাহলে সংস্কার হবে না। কিন্তু যদি ঐকমত্য পোষণ করে, ইউনাইটেড ভয়েস হয়, সকলেই কিছু জিনিস একসাথে চায়, বিএনপি বড় রাজনৈতিক দল, তারাও চায়, অন্যান্য রাজনৈতিক দল চায়, অন্যান্য স্টেক হোল্ডাররা চায়, ছাত্ররা চায়, তাহলে এই পরিমাণ সংস্কার করতে তো আমি কোনো বাধার কারণ দেখি না। এবং সংস্কার কিছু করে ইলেকশন অর্গানাইজ করাটাই হবে প্রত্যাশার পারদের প্রতি সম্মান প্রদর্শন করা। এবং আমার বিবেচনায় খুব কুইকলি সকল স্টেক হোল্ডার মৌলিক সংস্কারের ব্যাপারে একমত পোষণ করবে, এটা আমি প্রত্যাশা করি। শিশির বলছিলেন যে মৌলিক সংস্কারগুলো করে নির্বাচন দেওয়াটাই শ্রেয়, তো আপনি কি মনে করেন? দেখেন, উনি যা বললেন, আমি যদি একটু এগিয়ে যাই, আপনি জানেন যে বিএনপি অনেক পরীক্ষা নিরীক্ষার পরে, অনেক বছরের পরীক্ষা নিরীক্ষার পরে রেইনবো নেশন নামে একটা 31 দফা প্রকাশ করেছে এবং এটা সারা বাংলাদেশে এটাকে পরিচিত করাচ্ছে। উনি যে 2-3টা কথা বললেন, এক কক্ষ বিশিষ্ট না দ্বিকক্ষ বিশিষ্ট কিংবা আর্টিকেল 70, এগুলো কিন্তু সব ওই রেইনবো নেশনটার মধ্যে আছে, 31 দফার মধ্যে। তো ওই দফাটা, এটা তো বিএনপির একটা দলিল, তো বিএনপি তো আর বাইরে যেতে পারবে না, সে যেহেতু প্রচারণায় নেমেছে, তাহলে এটা কিন্তু আপনার অন্তর্বর্তী সরকারের জন্য এটা কিন্তু সাপে বর হলো, এটা কিন্তু তাদের জন্য অনেক ভালো একটা জিনিস হলো। এর বাইরে যেহেতু বিএনপি যেতে পারবে না, এর মধ্যেই কিন্তু অনেকগুলো প্রশ্নের উত্তর নিহিত আছে। তো সেটা করার সাথে, এবং আপনি দেখেন যে সংস্কারগুলো করেছে, এখন ডায়ালগ আসলে, ডায়ালগ যদি নর্মালি হয়, 1 মাস 2 মাস ডায়ালগ হলো, আপনার ধরেন 15 তারিখে যদি আপনার 6টা কমিশন যদি সব জমা দেয় এবং বিচার বিভাগ মনে হয় 31শে জানুয়ারি, সেটাও যদি হয়, আরও আপনি 2 মাস যদি ধরেন, 31শে জানুয়ারির পরে ফেব্রুয়ারি মার্চ যদি 2 মাস ডায়ালগ হয়, তাহলে কি আপনার লস তো নয়? আমরা তো এটা বলি নাই। তাহলে এই যে ডায়ালগের পরে আপনার কনফার্ম তো ওনারা করতে পারবেন না। কনফার্ম কিন্তু একটা সরকার এসে সংসদে এই বিল পাস করতে হবে, এর আগে কিন্তু এই বিলটা পাস হবে না, ওই জায়গাটা থেকে যাবে যে পরবর্তীতে যারা আসবে। গণপরিষদ নির্বাচনের কথাও বলছে। গণপরিষদ নির্বাচন করলে একই তো কথা, নির্বাচন তো নির্বাচন, আপনার কষ্ট তো একই হবে নাকি দুই রকম হবে? আপনার ভোট জয়যুক্ত হয়েছে না ভোট জয়যুক্ত হয়েছে, এটা তো একই কথা। তো এখন আপনার এই যে মৌলিকের অর্ধেকের প্রায় সবই বিএনপি এগিয়ে দিয়েছে। বিএনপির সাথে আলোচনা করলে আর বাইরে বিএনপি যাবে না, সঙ্গে যদি কোনো সংযুক্ত থাকে সেটা নিয়ে বিএনপি আলোচনা করে দেখতে পারে। তাহলে আপনার, আমি তো দেরি কোনোখানে দেখি না যে ওনারা যে বলে যে আগে সংস্কার, এই যে আজকেও যেটা বলছে যে গণহত্যার বিচার তারা কিভাবে গণহত্যার বিচার তারা করতে চায়, তারা তো এখন পর্যন্ত বেরই করতে পারে নাই যে শহীদ হয়েছে কতজন, অ্যাকুরেটলি বলতে পারে না। বিএনপির যতগুলো হয়েছে, বিএনপি প্রায় 550-র মতো হয়েছে, বিএনপি কিন্তু এইগুলো বের করেছে। আরও যদি 2-1টা হয়, আরও যদি বের হয় সেটা বের হবে, কিন্তু তারা অ্যাপ্রক্সিমেটলি বের করতে পারে নাই। তারা এই গণহত্যার বিচারের জন্য যেভাবে মামলাগুলো করছে, মামলার মেরিটও কিন্তু ওইভাবে, এগুলো কিন্তু রাজনৈতিক মামলায় পর্যবসিত হবে পরবর্তীতে। কোনো ওই ধরনের কিন্তু মামলার মেরিটগুলো কাজ করে না। ওইখানে মামলায় দেখা যায় যে আপনার সঙ্গে আমার মনোমালিন্য, আপনার বাড়ি হলো কুমিল্লা, আমি আপনার চিটাগাঙে দিয়ে দিলাম একটা মামলার আসামি বানায়, বা দিনাজপুরে দিয়ে দিলাম,
এটা তো হলো না, এটা তো মামলার মেরিট হলো না। তো এই জায়গাগুলা চিন্তা করে তারা নিজেরাই তো গণহত্যার বিচার করছে না বা করতে পারছে না, বা তারা আপনার যারা আহত আছে তাদেরই তো ঠিক মতো দেখভাল করতে পারছে না। রাষ্ট্র সংস্কার, এরপরে নির্বাচন। তা আমরা তো কথা রাষ্ট্র সংস্কার তো হয়েই গেল, আপনার যদি 31শে জানুয়ারি পর্যন্ত যদি আসে তাহলে সংস্কারের আর কি, এরপরে ডায়ালগ করবে। তারপরে ইন দ্য মিন টাইম আপনার তো বসে থাকবে না নির্বাচন কমিশন, এটার জন্য নির্বাচন কমিশনও তার কাজ চালিয়ে যাবে। তারও যে ভাঙাচোরা আদমশুমারি আছে, যেটা আছে তো আছে, সেটার সঙ্গে এক্সট্রা যারা নতুন ভোটার হয়েছে যোগ করবে, যারা মারা গেছে এটা বিয়োগ করবে, শেষ। আপনার এত তো দেরি হওয়ার কথা না, কারণ এটা তো নতুন রাষ্ট্র না যে সব কিছু নতুন করে করতে হচ্ছে। এটার একটা চেইন আছে, চেইনটা আপনার ছিঁড়ে গেছে বলতে পারেন, অনেক জায়গায় ছিঁড়ে গেছে। এটা প্রাইমারি চেইনটা জোড়া লাগাতে হবে, আর তো কিছু না। শিরিষ ভাই, ছাত্ররা গণপরিষদ নির্বাচনের কথা বলছে, এই সংস্কারগুলো করে তারপর গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান সংস্কার বা পুনর্লিখন যাই হোক সেটা বলছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই গণপরিষদ নির্বাচন আগে নাকি জাতীয় নির্বাচন আগে, কোনটা? অথবা আপনি যে সংস্কারগুলির কথা বলছিলেন যে সংবিধান সংস্কারের, সেটার প্রক্রিয়াটা কি, কিভাবে পাস হবে? এটা খুব ডিফিকাল্ট কোয়েশ্চেন। এখানে দেখেন যে একটা সংবিধান তো আমাদের দেশে ছিল, আছে এখনো, 72 কনস্টিটিউশন। প্রশ্ন উঠেছে যে এই কনস্টিটিউশনের কাঠামোগত পরিবর্তন প্রয়োজন। এই কাঠামোগত পরিবর্তনের লক্ষ্যে কমিশন গঠিত হয়েছে, কমিশন রিপোর্ট সাবমিট করছে, এটা খুব দ্রুতই পাবলিক হবে, কি কি এজেন্ডায় আলোচনা হবে। হাউএভার আমরা যতটুকু জেনেছি সাক্ষাৎকার, পত্রিকার সাক্ষাৎকারের মাধ্যমে আলী রিয়া সাহেব সাক্ষাৎকার দিয়েছেন, এগুলোকে পাবলিক করেছেন তিনি, ইস্যুগুলোকে। যে সমস্ত ইস্যু এখানে এসছে সেগুলো খুব ফান্ডামেন্টাল। আমাদের সংবিধানের 72 কনস্টিটিউশনে যে ফান্ডামেন্টাল প্রিন্সিপালসগুলো ছিল, সেই ফান্ডামেন্টাল প্রিন্সিপালগুলোর মধ্যে একটা বড় প্রিন্সিপাল ছিল কমিউনিজম। প্রশ্ন এসে দাঁড়ালো যে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে কমিউনিজমের কোনো রেলেভেন্সি আছে নাকি? আমাদের দেশে কমিউনিজম কেন থাকবে? কোন প্রেক্ষাপটে বাংলাদেশে কমিউনিজম থাকবে? দ্বিতীয় প্রশ্ন এসে দাঁড়ালো, বিএনপি আমলে যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন, তখন তিনি সংবিধানে মৌলিক কিছু পরিবর্তন এনেছিলেন। অ্যাবসলিউট ফেইথ অ্যান্ড ট্রাস্ট ইন দি অলমাইটি আল্লাহ তিনি যোগ করেছেন, এবং তিনি বিসমিল্লাহির রহমানির রহিম যোগ করেছেন। একই সাথে তিনি কমিউনিজমের ব্যাখ্যা দিয়েছিলেন, মিনিং ইকোনমিক অ্যান্ড সোশ্যাল জাস্টিস, এবং আরও বড় ধরনের নীতিগত পরিবর্তন এনেছিলেন। এখন প্রশ্ন হলো, আমরা কি ওগুলোতে ফিরে যাব? এই যে জুলাই অভ্যুত্থানের কথা বলছি, এই জুলাই অভ্যুত্থানের কথা কি নতুন সংবিধানের প্রিয়াম্বলে বা মুখবন্ধে আমরা এখানে অ্যাড করব? প্রক্লামেশন বলতে কিছু থাকবে কি থাকবে না? এই প্রশ্নগুলোই উত্থাপিত হবে ডায়ালগে। এই ডায়ালগে যদি 5টা বিষয়ে একমত পোষণ করেন সকলে মিলে, আমি কিন্তু আবার বলছি, সংবিধান সংশোধন করা, পুনর্লিখন করা, রিরাইট করা, যে আর্গুমেন্টই করা হোক না কেন, মূল বিষয়ে দাঁড়াবে ঐকমত্যে পৌঁছানো যাচ্ছে কিনা। যদি ঐকমত্যে পৌঁছায়, একটু আগে আপা বললেন যে বিএনপি তার 31 দফার মধ্যে মেজর কিছু জিনিস প্রপোজ করেছে, বেশ আগে থেকেই প্রপাগান্ডা করছে এবং পাবলিকের কাছে এখন চলে গিয়েছেন, প্রশিক্ষণ হচ্ছে সারা দেশে, আমি দেখলাম। এই প্রশিক্ষণের যে এজেন্ডাগুলো আছে তার মধ্যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট খুব ক্লিয়ারলি ওনারা প্রপোজ করেছেন। এখন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ব্যবস্থা প্রচলন হয়ে ইলেকশন হবে, নাকি এককক্ষ বিশিষ্ট পার্লামেন্ট যেটা ছিল এখানে ইলেকশন হবে, তারপরে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট এস্টাবলিশ হবে, তারপরে ইলেকশন হবে? এই বিতর্কটা কি করে অ্যাড্রেস করবে? এইটার জন্য অতীতের এক্সপিরিয়েন্স বলে, বাংলাদেশে যখন 72তে কনস্টিটিউশন হয় তখন একটা গণপরিষদ বিতর্ক হয়েছিল। এই গণপরিষদ বিতর্কে সংবিধানটাকে অ্যাপ্রুভ করা হয়, তারপরে সংবিধান ইন দ্য মিন টাইম একটা প্রক্লামেশন দেওয়া হয়েছিল, তখন প্রক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স, দেশ চলেছিল ওই প্রক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্সের অধীনে। এখন যে ম্যাসিভ পরিবর্তনের কথা বলছে, এই পরিবর্তনগুলো আসবে কি প্রক্রিয়ায়? এখন ধরেন সবাই ঐক্যমত্য হলো এই সংশোধনীগুলির ব্যাপারে, সেটা নির্বাচিত সরকার করলে কি সমস্যা? হ্যাঁ, নির্বাচিত সরকার কে হবে কে জানে, nobody knows who will be the elected government, যেই হোক। তাহলে যদি ঐক্যমত্য পোষণ করে থাকে, তাহলে গণপরিষদ বিতর্কের মধ্য দিয়েই যদি নতুন আইডিয়াগুলো কনস্টিটিউশনে ইমপ্লিমেন্টেড হয়, তাহলে there is a concept of basic structure, যাদের কনস্টিটিউশনাল ল সম্পর্কে মিনিমাম ধারণা আছে, they understand বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশনে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে পরিবর্তন করা যায় না। বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন যদি, যেমন প্রশ্ন উঠেছে হাইকোর্ট ডিভিশন আর সুপ্রিম কোর্ট একটা থাকবে না, সুপ্রিম কোর্ট চলে, ওনারা প্রপোজ করছেন এখানে সুপ্রিম কোর্ট চলে যাবে আবার সেই 6টা বিভাগে,
হাইকোর্ট ডিভিশন হবে রংপুরে, চট্টগ্রামে, সিলেটে, মানুষের দুর্গরায় নিয়ে যাওয়ার জন্য। কিন্তু এইথ অ্যামেন্ডমেন্টের মামলা আছে তো, এইথ অ্যামেন্ডমেন্টের মামলা এরশাদের সময় তো গিয়েছিল একবার, 6টা বিভাগীয় শহরে তো হাইকোর্ট গিয়েছিল, সুপ্রিম কোর্ট মামলা করে এটাকে আবার এক জায়গায় আনছে, ইউনিটারি গভর্নমেন্ট বলে, ইউনিটারি স্টেট বলে, ইউনিটারি জুডিশিয়ারির কথা বলে। এখন আবার কি করে যাবে? তাহলে আগের সুপ্রিম কোর্টের মামলার রায়ের ভায়োলেশন হবে। এই ভায়োলেশনগুলো মোকাবেলা করার জন্য বেসিক স্ট্রাকচারের পরিবর্তন আনতে গেলে একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি লাগে। এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কথাই বলছে, যেহেতু মেসিভ পরিবর্তন। যদি একটা দুটা ছোটখাটো পরিবর্তন হতো তাহলে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে ছিল, কিন্তু আমি আবার বলছি এগুলো সব নির্ভর করবে ঐকমত্যের উপর। জাতীয় ঐকমত্য। জি, একটা বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, নিশ্চয়ই ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন, ফিরছি কিছুক্ষণ পর। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি নিউজ অ্যান্ড ভিউজ অনুষ্ঠানে। যাচ্ছি আলোচনায় মনিয়াপার কাছে। মনিয়াপা, গণপরিষদ নির্বাচন নিয়ে আলোচনা করছিলাম। বিএনপি কি চায়? গণপরিষদ নির্বাচন চায় নাকি এই যেই জাতীয় ঐকমত্যের ভিত্তিতে নির্বাচনের পরে এসব সংবিধান সংযুক্ত চায়, কোনটা? দেখেন, বাংলাদেশের যে অবস্থা এখন, বাংলাদেশের এমনি নুন আনতে পান্তা ফুরায়, এই অবস্থার মধ্যে দুইটা নির্বাচনের ধকল আপনি কি বুঝেন? এটা কিন্তু এই যে মাত্র 6 মাস, 1 বছর আগে একটা ইলেকশন হয়ে গেছে। ইলেকশনে জনগণ ভোট দিতে যাক বা না যাক, জনগণকে ডাকুক বা না ডাকুক, পয়সা কিন্তু যা খরচ হওয়ার তাই হয়েছে। সরকারিভাবে যেভাবে যা খরচ হওয়ার বরং আরও বেশি হয়েছে, কারণ সরকারের এই আমলাদেরকে হাতে রাখার জন্য তো এখন আমলারা নিজেরাই বলে যে তাদেরকে বিভিন্নভাবে প্রলুব্ধ করা হতো, তাদেরকে বাধ্যও করা হতো প্রলুব্ধের পাশাপাশি। সো এই 1 বছরের ব্যবধানে 2-3টা নির্বাচন, এটা একটা দেশের জন্য খুবই পীড়াদায়ক। এটা হয় না। আর বিএনপি যে কথাটা 31 দফায় বলেছে রেইনবো নেশনে, সেটা কিন্তু বলেছে বিএনপি ক্ষমতায় আসলে এই করবে। আসার আগে তো বলে নাই যে আগে এটা ঠিক করে তারপর আমি করব। আসার আগে তো এটা বলা যায় না। সেটা তো বিএনপির জন্য সুবিধা না, বিএনপির জন্য আমি বলি বিএনপির জন্য সুবিধা। এটা আপনি কি করে বুঝলেন? অন্য একটা সরকার করে দিলেও তো এটা ইমপ্লিমেন্ট হতে গেলে আপনার সংসদ লাগবে, সংসদে পাশ করতে হবে, আর নইলে গণভোট লাগবে। তো গণভোটে তো আমি আপনাকে বললাম যে আমি যদি এই দেশের নাগরিক হই, এই দেশের মঙ্গল চাই, তাহলে আমি এতগুলো ভোট আমি চিন্তা করতে পারি না। আমি চিন্তা করতে পারি না যে একসঙ্গে যদি 3-4টা আপনার কাগজ দিয়ে দেয়, আপনার ওইটাও সম্ভব না অনেক ক্ষেত্রে। সেটা দিয়ে দিল, সেটাও তো হবে না, কারণ আপনার জাতীয় নির্বাচনকে পরেই নিতে হবে যদি এটা করে। আমার মনে হয় না যে বিএনপি এরকম চাইতে পারে, আমার কাছে এটা মনে হয় না। বিএনপি কি নির্বাচনের জন্য তাড়াহুড়ো করছে? তাড়াহুড়ো কেন করবে? আপনার এই অন্তর্বর্তীকালীন সরকারের নিয়মটা কি? আপনার অন্তর্বর্তীকালীন যাহাই অন্তর্বর্তীকালীন তাহাই কিন্তু কেয়ারটেকার সরকার। কেয়ারটেকার সরকারের নিয়মটা কি? সে তো ভোট ইলেকশন করে দেওয়ার জন্য আসছে। আর এটা তো জনগণের সরকার না, যেটা ছাত্ররা বলার চেষ্টা করে যে জনগণ কি আসে এদেরকে নিয়োগ দিয়েছে? জনগণ কি ওই যে কি বলে মুস্তফা ফারুকি বা ওই যে বাণিজ্য কাকে বানালো এদেরকে নিয়োগ দেওয়ার মতো? ওরা নিজেরাই তো আন্দোলন করলো, জনগণ তো আছে অবাক হয়ে তাকায় তামসা দেখা ছাড়া। জনগণ কি চিফ অ্যাডভাইজারকে পর্যন্ত নিয়োগ দিয়েছে? তবে জনগণ যখন চিফ অ্যাডভাইজারের নাম শুনেছে তারা আশ্বস্ত হয়েছে। আপনি যদি জনে অ্যাজ এ জার্নালিস্ট আপনি যদি ঘরে ঘরে যায় জিজ্ঞেস করেন, তারা বলতো যে হ্যাঁ, আন্তর্জাতিকভাবে পরিচিত একটা মানুষ, দেশে এই রাজনীতিবিদদের এরকম হচ্ছে, একটা মাঝখানে একটা নিরপেক্ষভাবে সে করুক, এটা আমরা চাই। কিন্তু আর বাকিগুলা কিভাবে আসছে? কোন জনগণ চাইছে তাদের? জনগণ তো জানেও না। জনগণ তো টেলিভিশনের সামনে বসে থেকে দেখি একটু আহাম্মক হয়ে গেছে। একমাত্র তার শেখ হাসিনা থেকে শুরু করে তাদের মাধ্যমে ডক্টর ইউনূস যে কখনো আসতে পারে এটার প্রতি সচেতন নাগরিকটা কিছুটা আজ করা ছিল, কিন্তু বাকিগুলা কি জনগণ দিয়েছে? সো জনগণের এখানে নাম বিক্রি করা হচ্ছে। বিএনপি জামাত সহ বড় রাজনৈতিক দলগুলি কোন উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে? বিএনপি কারোর সম্পর্কে কোনো অভিযোগ দেয় নাই। কেন দেয় নাই? বিএনপির মেন কথা ছিল যে কোনো মূল্যে হোক শেখ হাসিনার পতন হয়েছে। যারা আসছে এদেরকে বিএনপি এখানে কোনো নাক গালায় নাই, হাত ঢুকায় নাই, তারা এই দেশের নাগরিক। এখন আপনি যদি আগুন খান তাহলে আপনিই বুঝবেন যে আপনার পূর্বে না ঠান্ডা হবে গলা, আপনি বুঝবেন। এখন আগুন খাওয়ার পরে বুঝছে। এখন বিএনপি বললে তো বলতো তুমি তাহলে তারা পছন্দ করো টাকারে,
বিএনপি দেখার জন্য চিন্তা করছে। নইলে আপনি দেখেন যে ছাত্ররা সামনে থেকে আন্দোলন করেছে, অস্বীকার করি না, ছাত্রদের আমরা এই ব্যাপারে ক্রেডিট দেই, কিন্তু আন্দোলনের পিছনে যারা পরিচালক, আমি আপনার কথা বলছি, আপনার টেলিভিশনের ক্যামেরা যারা ধরে আছে তারা যদি দিক ঘুরায় দেয়, আমাদের কি জনগণ দেখতে পারবে? পারবে না। তো ওদের যে একটা বড় পাওয়ার থাকে এটাও তো বুঝতে হবে। সো এর পিছনে যে বড় বড় দল, বিএনপির মতো দল, আরও দল আছে, জামাত আছে, আরও বাম আছে, ডান আছে, সব দল তো আপনার ফ্যাসিস্টের বিরুদ্ধে ছিল। একমাত্র জাতীয় পার্টি ছাড়া, জাতীয় পার্টির এক অংশ ছাড়া সবই তো ছিল। তো সেইখানে আপনার তারা বলে কিভাবে যে এরাই খালি নিয়ে আসছে, এবং নট অনলি তারা বলে না, তারা অনেক অশুভ আচরণ করে তারা কথা বলে আমাদের ছাত্র দলের সাথে, আমাদের বিএনপি নেতাদের সাথে, আমাদের সাথে তারা বুঝায় মুই কি হনুরে। তা আমরা তাদের বয়স, তাদের সব কিছু মিলে কিন্তু আমরা চুপ থাকি। চুপ থাকি কিসের জন্য? এটা কি আমরা কি প্রতিবাদ করতে পারি না? কিন্তু আমরা করি না। এটা আমাদের বিনয়, এটা আমাদের ভদ্রতা। কিন্তু চরম পর্যায়ে গেলে কি করার লাগে? চরম পর্যায়ে গেলে, যেমন রাষ্ট্রপতি নিয়ে চরম পর্যায়ে গিয়েছিল, তখন কি করেছে? বিএনপির জায়গায় ঠিক থেকেছে, তাতে কি হয়েছে? রাষ্ট্রপতি আর সরে নাই। চরম পর্যায়ে গেলে কি 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 করা যায়? আপনার দেখেন যে ছাত্ররা বলেছে এই উপদেশটা থাকবে না, বিএনপি ওই নিয়ে শব্দ করে নাই, তারা কিছু করতে পারে নাই। চরম পর্যায়ে গেলে কি ছাত্ররা কি বলছে? প্রক্রিয়ামেশন দিবে। কি প্রক্রিয়ামেশনের সময় তারা ওই দিন গিয়া বলল যে না আমরা এখন করব না, তারা তো বাধ্যই হয়েছে। তারা তো এটা বুঝাই যায় যে এটা কে বা কারা করতে চাচ্ছে। বিএনপি এই নিয়েও কিছু বলে নাই। তো বিএনপি দেখছে, এটাই দেখার স্বাভাবিক, কারণ একজনের কাছে যদি দায়িত্ব, আপনি ক্ষমতা দেন কিছুদিনের জন্য, সে কিভাবে পরিচালনা করে এটা দেখাও একটা ব্যাপার। প্রত্যেকটা মুহূর্তে প্রতিবাদ করে তার কাজের বিঘ্ন ঘটানো। আমাদের নেতা তারেক রহমান সাহেব কি বলেছে? আমরা চাই এই সরকার সফল হোক, এই সরকার ব্যর্থ হলে আমরাও ব্যর্থ হব। তারপরেও যদি এই সরকার ব্যর্থ হয় তাহলে এই দায় তাদের। এই কারণে কেন বলছে? কারণ সরকার যদি আমাদের সিলেবাস সাজেশন না নেয়, সে যদি তার মতো করে, আমরা তো যাই বলতে পারবো না যে আমাদেরকে তোমরা নাও, আমাদের বুদ্ধি নাও, বিবেচনা নাও, সেটা তো আমরা বলবো না। তাদের প্রয়োজনে তারা চিন্তা করবে। শির ভাই, আপা একটা প্রশ্ন তুলেছেন যে এই শর্ট টাইমের মধ্যে দুইটা নির্বাচন মানে সম্ভব কিনা, তারপর অনেক খরচের বিষয় একটি প্রশ্ন। আর আজকে জুলাই অভ্যুত্থানের ঘোষণা তৈরিতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। এটা গতকাল কি সরকারের পক্ষ থেকে প্রেস উইং ঘোষণা জানিয়েছে। দুটি বিষয়ে আপনার মন্তব্য শুনতে চাই। শর্ট টাইমের ব্যাপারে দুটো ইলেকশন না, এটা মনে হয় আমাদেরকে দেখতে হবে। এই সমস্ত ঘটনা কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে ঘটেছে। কি হয়েছে সে সমস্ত দেশে? এবং আপনি দেখবেন যে এরকমও হয়েছে যে গণপরিষদের ইলেকশনে যারা অংশগ্রহণ করেছে এরা আর কেউ জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেনি। আবার এমনও হয়েছে যে একই সময়ে দুটো ভোট দিয়েছে, একটা গণপরিষদের ভোট, একটা সরকার গঠন করার ভোট। এই যে মডাস অপারেন্ডিটা, এখন করণীয় মডাস অপারেন্ডি, অপশন 1, অপশন 2, অপশন 3, এটাই তো আলোচনার বিষয়। এটাই তো ঐক্যমত প্রতিষ্ঠা করার জন্য যে ডায়ালগ হবে, ওই ডায়ালগের সাবজেক্ট ম্যাটার তো এটাই হবে বলে আমার ধারণা এবং হওয়া উচিত। এই 10টা এজেন্ডা ঠিক করা হলো রিফর্ম হবে যদি একমত হয়, এগেইন একমত হওয়ার বিষয়। তারপরে ঠিক করতে হবে যে প্রসেসটা কি হবে, এরপরে ঠিক করতে হবে নতুন গভর্নমেন্ট যে গঠিত হবে সেটা। এখন যদি আমরা বলি যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গঠন হবে, একটা হবে উচ্চকক্ষ, একটা হবে নিম্নকক্ষ। উচ্চকক্ষের সদস্য সংখ্যা হবে ফর এক্সাম্পল 100 জন, নিম্নকক্ষের সদস্য সংখ্যা হবে 300 জন। তাহলে নিম্নকক্ষের সদস্য সংখ্যা 300 জন যদি হয় তাহলে ইলেকশন লাগবে। উচ্চকক্ষের 100 জন কি করে গঠিত হবে? নিম্নকক্ষের সঙ্গে উচ্চকক্ষের রিলেশনশিপ কি হবে, এর পাওয়ার কি হবে, ওর পাওয়ার কি হবে, এটাই তো সংস্কারের সাবজেক্ট ম্যাটার। এটাই যদি সংস্কারের সাবজেক্ট ম্যাটার হয়ে থাকে তাহলে দেয়ার নিড এ ডায়ালগ। এখানে যদি একমত পোষণ করা যায় তবেই না প্রসেসগত দিক থেকে আলোচনা হবে। এবং এখানে সরাসরি যদি আমি বলে দিই যে 2টা নির্বাচন, সরাসরি যদি আমি বলে দিই 1টা নির্বাচন, 3টা নির্বাচন, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হলো আলোচনার সাপেক্ষে একমত হলেই পদ্ধতিটা ক্লিয়ার হবে। আর দ্বিতীয়ত কথা যেটা বলেছেন যে জুলাই বিপ্লবের মানে ঘোষণাপত্রের জন্য আলোচনা, ছাত্ররা যখন এই কাজ করতে গেল তখন সরকারের পক্ষ থেকে ঘোষণা আসলো যে এটা সকল স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে গভর্নমেন্ট ঐকমত্যের ভিত্তিতে এটা ডিক্লেয়ার করবে। আমার মনে হয় সরকারের এই স্ট্র্যাটেজিটা খুবই ম্যাচিওর। কারণ এই জুলাই বিপ্লবের ঘোষণা দিতে গিয়ে, অভ্যুত্থানের ঘোষণা দিতে গিয়ে
স্টেক হোল্ডারদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করে তো কারো কোনো বেনিফিট হবে না। এবং আমি একটা জিনিস দেখছি খুব চমৎকার মিল, ছোটোখাটো দু একটা কথাবার্তা হয়, ছোটোখাটো মতদ্বৈততা হয়, ব্যক্তিগতভাবে কেউ কাউকে মাঝে মাঝে 2-4টা শব্দ চয়ন করেন, একটু ব্যাক কাউন্টারও হয়, কিন্তু শেষ পর্যন্ত 5ই আগস্টের স্পিরিটের ব্যাপারে সকলেই একমত, ফেসিজমের বিরুদ্ধে সকলেই একমত, নতুন বাংলাদেশ সৃষ্টি করার পক্ষে সকলেই একমত। ফলে আমার মনে হয় এই ডায়ালগ, এই জুলাই বিপ্লবের ঘোষণা সব কিছু আই এক্সপেক্ট ঐকমত্যের ভিত্তিতেই হবে। জি, আবার এই যে ঘোষণাপত্র তৈরিতে সরকার রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা যে বসতে যাচ্ছে, বিএনপি তো এর আগেও সরকারের ডাকে আহ্বানে সাড়া দিয়েছে, এবার কি যাবে কিনা? যাবে না কেন? বিএনপি সরকার ডেকেছে, ডেকে একটা ডাকার জন্য ডেকেছে, সরকার তো কাজ করার জন্য ডাকে নাই। সরকার যদি কাজ করার জন্য ডাকতো তাহলে 10 মিনিট 15 মিনিটে কোনো মিটিং শেষ হয় না। হ্যাঁ, বিএনপি এটা বলে নাই, আমরা শুনেছি, আপনাদের মাধ্যমে শুনেছি, কে কতক্ষণ ছিল, তো কতক্ষণ তো কুশল বিনিময়ে চলে যায় বাংলাদেশের প্রেক্ষাপটে। তো সেইখানে অনেকক্ষণই ছিল, যতক্ষণই থাকুক অতক্ষণ কিন্তু কোনো এইটা আলোচনার জন্য সাফিসিয়েন্ট টাইম না। আপনার সব কিছু করা শেষ হওয়ার পরে যদি বলে, লাইক আপনার ছেলেরা যখন 31শে ডিসেম্বর যে ঘোষণাপত্রের কথা বলল, সেই ঘোষণাপত্রের আগে এই যে এই আয়োজন এত কিছু এগুলোর সময় রাষ্ট্র কিন্তু চুপ ছিল, তখন কিছু বলে নাই। ঘটনার দিন রাষ্ট্র এর আগে বললো যে এটা তাদের ব্যাপার, রাষ্ট্র কিন্তু ধরা দিল না। এবং ছাত্ররাও কিন্তু বলল যে আমরা আমাদের এই করবো। এবং আমরা এমনও শুনলাম যে 3টা ছাত্র, যে ছাত্রদের মধ্যে 3জন যে প্রতিনিধি, তারাও পদত্যাগ করবে, তারা কিংস পার্টি হবে না, তারা আলাদাভাবে দলকে নিয়েই থাকবে তারা। কিন্তু পরে আমরা কি দেখলাম, যাহা লাও তাহাই কদু, সরকারের সঙ্গে যে তারা সরকারেরই যে তারা বি টিম বা এ টিমও বলা চলে, কারণ ডক্টর ইউনূস 2-3 বার এই কথাই বলেছে, ছাত্ররা তাকে বসিয়েছে। যদি এই কথা সত্যি হয় তাহলে এ টিম, আর যদি এখন সরকারে চলে গেছে, সরকারের সঙ্গে যদি হয় তাহলে বি টিম। এখন যে টিমই হোক না কেন, এটা তো প্রমাণ হলো যে তারাই সব তারা শেষ পর্যন্ত 15 তারিখ কই, তার আগে তো বললো না যে এই ঘোষণাপত্রের আগে তোমরা যে সেট করলা আমাদের সঙ্গে তাদের তো কোনো দ্বন্দ্ব নাই। তো তারা তো বললো না যে আমরা রাজনীতিবিদদের সাথে আলোচনা করব, আমরা একটা ঘোষণাপত্র দিতে চাই। আপনি বুঝেন, অন্তর্বর্তী সরকার কিন্তু কিছুই না, তারা কিছুদিনের জন্য। তা ছাত্ররা যে রাজনীতি করবে, তারা যে ঘোষণাপত্র যে দিবে, তারা একাই তো সব না। এখানে ছাত্রদের কি দোষ? সেখানে তো সরকার এগিয়ে এসেছে, ছাত্রদের না, সরকার এগিয়ে না, ছাত্রদেরও আমি কথাটা বলছি এই কারণে, আমি দোষ দিচ্ছি না। তারাও তো বলতে পারতো আমরা অন্য রাজনীতিবিদদের সাথে, রাজনৈতিক দলদের সাথেও আমরা এটা আলোচনা করে ঘোষণাপত্রটা রেডি করে দিতে পারি। ঘোষণাপত্র কিন্তু নর্মাল ঘোষণাপত্র না, তারা যে কথাগুলো বলেছে আমি সেটাই বলি, তারা মুজিববাদী সংবিধানকে ছুঁড়ে ফেলে দিবে, তারা এই ধরনের কথা বলছে। মুজিববাদী কোনো সংবিধান না, সংবিধান 72-এর এই আমি স্লোগানগুলো শুনেছি টেলিভিশনের সামনে, যে কি তারা কিভাবে বক্তৃতা দিয়েছে আর আগে পরে। আওয়ামী লীগ ক্ষমতা থাকতে তো আমরা 72-এর সংবিধানের বিরোধিতা করেছেন, এখন আমরা শুনেন, আমরা কিন্তু 72-এর সংবিধান বিরোধিতা করি নাই, 72-এর অরিজিনাল সংবিধানকে বিরোধিতা করে নাই। আপনার ওই জায়গায় ভুল হচ্ছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে কথাটা বলছিলেন, এইখানে সংশোধনীর কথা বলছিলেন, যে আমরা ক্ষমতায় আসলে এই সংশোধনী ছুঁড়ে ফেলে দিব রাস্তায়। তত্ত্বাবধায়ক বিল নিয়ে যখন তারা সংশোধনীটা আনলো এবং বিল পাশ করলো, তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই কথা বলছিলেন। সংবিধান নিয়ে, সংবিধান তো একই, আপনার কাপড়ের রংটা সাদারে আপনি চাইলে কালো করলে কি হবে, সাদা তো সাদাই। এখন আপনি ওটা দিয়ে জামা বানাবেন না শার্ট বানাবেন, এটা আপনার ব্যাপার। তো সংশোধনী যেগুলো সেগুলো সমস্যা, সেটার জন্য আপনি হুট করে আপনি বললেন মুজিববাদী তো কোনো সংবিধান হতে পারে না। আমি 71-কে তো আমি বাদ দিতে পারি না, 71 বাদ দিলে আমার থাকেটা কি? আমি অবশ্যই জুলাইকে আমি সম্মান করি, আমি অবশ্যই জুলাইকে শ্রদ্ধা করি, কিন্তু অবশ্যই কিন্তু 71-কে বাদ দিয়ে না। ওটা হচ্ছে আমার সভরেন্টি, ওটা হচ্ছে আমার ম্যাগনা কার্টা, ওইটাই আমার জীবনের, আমার যে একটা দেশ আমাকে দেশ দিয়েছে, আর এইখানে একটা স্বৈরাচার হটিয়েছে। হ্যাঁ, এখানে অনেক জীবন গিয়েছে একটা স্বৈরাচার হটানোর জন্য, একটা ফ্যাসিস্টকে সরানোর জন্য, বাট দেশ আর এটা দুইটাকে আমি একখানে গুলাতে পারি না। দেশ আমার সবচেয়ে আগে, যে যারা আমার দেশকে এনে দিয়েছে তাদের সঙ্গে আমি কাউকে এখানে তুলনাই করতে পারি না।
শেষ ভাই, এই যে এত সংস্কার এত কিছু, যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে মানে সংস্কার না আসে বা পরিবর্তন না হয়, তো এই সংস্কার আসলে কতটুকু মানে সাফল্য আসবে বা সফলতা নিয়ে আসবে? এ কথা সত্যি যে সংস্কার তো কোনো প্যাকেজ না, যে একদিকে ঢোকালাম আরেকদিকে সব সংস্কৃত হয়ে বের হয়ে গেল। ব্যাপারটা তো তা হয় না। সংস্কার প্রক্রিয়াটা তো আসলে একটা কন্টিনিউয়াস প্রসেস। এই কন্টিনিউয়াস প্রসেসটার মধ্যে পলিটিক্যাল সংস্কারের কথা যখন আসে, তখন পলিটিক্যাল পার্টিজ এখানে সবচাইতে ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার্স। পলিটিক্যাল পার্টিসগুলোর মধ্যে যদি ডেমোক্রেসি যে চর্চা হয়, তাহলে এটাই পরবর্তীতে রাষ্ট্রীয় লেভেলে চর্চিত হয়, এটাই স্বাভাবিক। এবং আমাদের দেশে বর্তমানে সাংবিধানিক সংস্কার বলতে যে উদ্যোগ নেওয়া হচ্ছে সংস্কার কমিশনের থ্রুতে, এটা আমার ধারণা বাংলাদেশের ভবিষ্যৎ পলিটিক্যাল ল্যান্ডস্কেপে বড় ধরনের একটা পদক্ষেপ। এই পদক্ষেপের সঙ্গে বিএনপি বড় রাজনৈতিক দল হিসেবে আরও অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দল আছে, সবাই এই ব্যাপারে আমার বিবেচনায় উইলিংনেস হবে, তারা উইল হবে। এবং এর মধ্য দিয়ে বাংলাদেশে সংস্কার প্রক্রিয়ায় নতুন জেনারেশনের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে যে নতুন বাংলাদেশের পলিটিক্যাল সেটেলমেন্ট হবে, এই পলিটিক্যাল সেটেলমেন্টে সার্টেনলি বিএনপি খুবই বড় স্টেক হোল্ডার, জামাত ইসলামী স্টেক হোল্ডার, অন্যান্য ডান বাম সকলেই স্টেক হোল্ডার। এবং নতুন বাংলাদেশের যাত্রায় ওই সংস্কারগুলো যদি আনিত হয়, সত্যিকার অর্থে আনিত হয়, তবেই না এতগুলো লাইফ দেওয়াটা মিনিংফুল হবে। এখনও তো আমি দেখি স্ট্যাটিস্টিক্যালি প্রায় 30,000 পিপল বিভিন্নভাবে আহত ইনজার্ড অবস্থায় আছে। এই জায়গাটাকে মিনিংফুল করতে গেলে প্রপার ডেমোক্রেটিক প্রসেসটা বিল্ড আপ করাটা জরুরি, ইন্টারনালিও জরুরি, এক্সটার্নালিও জরুরি। আপনার কাছে যাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা এবার একটু নির্বাচন নিয়ে আলোচনা করতে চাই। যে বিএনপি আসলে বলছে যে যৌক্তিক সময়ে নির্বাচন চায়, সেই যৌক্তিক সময়টা কবে? দেখেন, বিএনপি প্রথমে এটা হচ্ছে ভদ্রতা, বিনয়। বিনয় মানে কিন্তু আপনার দুর্বলতা না। বিএনপি প্রথম দেখা করেছে তখন বলেছে যৌক্তিক সময়, পরবর্তীতে বিএনপি বলেছে রোডম্যাপ, তারপরে বিএনপি বলেছে নির্বাচনের ডেট। এখন ওনারা কোনোটাতেই কর্ণপাত করে নাই। তারপরে এখন যদিও অনেক কিছু হটার পরে একটা অ্যাপ্রক্সিমেট একটা ডেট দেওয়া হয়েছে, যে ওই যে যদি বৃষ্টি হয় তবে খেলতে যাব না, তখন যদি বৃষ্টি হয় তাহলে যাব না, আর বৃষ্টি না হলে খেলতে যাব, এরকম টাইপের। যে 25-এর শেষ থেকে 26-এর মাঝ পর্যন্ত সব শেষে মিলে। তো এখন বিএনপি এটা চিন্তা ভাবনা করে বিএনপি কথা বলবে। বিএনপি যেহেতু এখনো বলে নাই, তো বিএনপি কবে নির্বাচন চায় সেটা বলে নাই। বিএনপি বলছে আরও একটু এগিয়ে আনার জন্য। তো এখন আগায় নাই। বিএনপি নিশ্চয়ই বিএনপির অবস্থান জানাবে খুব তাড়াতাড়ি। আমরা অতদিন পর্যন্ত অপেক্ষা করি, খুব বোধহয় বেশি সময় লাগবে না। এবং যদি এটা না হয়, কারণ বিএনপি আমি মনে করি বিএনপি মনে করে যে মার্চ এপ্রিল মে জুনের মধ্যে নির্বাচন দিতেই পারে। তো সেটা তো এই সরকার বলছে না, এই সরকার এই বছরের শেষে অথবা সামনের বছরে বলছে। শিল্পী, আপনাকে দিয়ে শেষ করব যে নির্বাচন, এতগুলি সংস্কার কমিশন হয়েছে, সংস্কার হবে, তো নির্বাচন আসলে কবে হওয়া উচিত? সুনির্দিষ্ট করে গভর্নমেন্টের পক্ষ থেকে একটা আউটলাইন দেওয়ার চেষ্টা করছে। তো পত্রপত্রিকা দেখে যেটা বোঝা যায়, ওনারা বলতে চাচ্ছেন এন্ড অফ 25 সাল অথবা 26 সালের মাঝামাঝির মধ্যে। মোটামুটি 6 মাসের একটা সীমা পরিসীমা পাওয়া গিয়েছিল। এটা অতীতেও আমরা শুনেছি, সেনা প্রধানের বক্তব্য শুনেছি, বেশ কিছু রাজনৈতিক দল কৌশলী বক্তব্য দিয়েছেন, যৌক্তিক সময় দেয়া হবে সুনির্দিষ্ট টাইম ফ্রেম না দিয়ে। ফলে এখন এটা ম্যাটেরিয়ালাইজ হবে, যেহেতু সংস্কার কমিশনসগুলোর রিপোর্ট পাবলিশ হয়ে যাচ্ছে, ডায়ালগও শুরু হয়ে যাচ্ছে এজ এ নেক্সট স্টেপ। থার্ড স্টেপ হবে ঐকমত্য প্রতিষ্ঠা, ফোর্থ স্টেপ হবে ঐকমত্য প্রতিষ্ঠা হয়েছে যে সমস্ত বিষয়ে, এগুলো ইমপ্লিমেন্টেশনের ভিত্তিতে ভোটার তালিকা হালনাগাদ হচ্ছে, ইলেকশন প্রসেসটাকে বিল্ড আপ করা হবে, এরপরে ইলেকশন অর্গানাইজ করা উচিত। ফলে আমার বিবেচনায় ইট মে বি ডিফিকাল্ট, এন্ড অফ 2025 মে বি ডিফিকাল্ট। আমি ধরে নিচ্ছি যে সকলে ঐকমত্য পোষণ করবেন এটাকে ধরে, তাহলে একটা সংস্কার এজেন্ডা ফিট হবে। এই এজেন্ডাটা যদি বাস্তবায়ন করে সকলে এগ্রি করে যে তারপরে আমরা ইলেকশন করব, আমার বিবেচনায় এটা
2026 সালের আগে করাটা কঠিন হবে। এটা 20 সেকেন্ডে আপনি শেষ করে দেবেন। সেটা হচ্ছে যে এই যে ঘোষণাপত্রটাকে টেকসই করতে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? ঘোষণাপত্র ঐকমত্যের ভিত্তিতে দেওয়া উচিত, আর পরবর্তীতে ঘোষণাপত্রটাকে সংবিধানের অন্তর্ভুক্ত করা উচিত। জি, আপা কিছু বলতে চান? 10 সেকেন্ড। আমি বলতে চাই যে ঘোষণাপত্র সব দলকে নিয়ে ঐক্যমত্যের ভিত্তিতেই করা উচিত। যদি কোনো ঘোষণাপত্র আসে তার আগে অবশ্যই ডায়ালগের দরকার, তাদের সব দলের সাথে ডায়ালগের দরকার। আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা একেবারেই শেষ প্রান্তে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। কাল দেখা হবে একই সময়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় চাইছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।